সেভেন। হ্যালো নাদিম ভাই, কি অবস্থা? হ্যাঁ, হুম। আলহামদুলিল্লাহ আপু। আজকে আমরা একটু আমার প্যাসেজ নিয়ে একটু আলোচনা করবো। তো প্যাসেজ নিয়ে আলোচনা করার আগে আমরা একটু কোশ্চেন প্যাটার্নটা একটু জানাই দিই। সেটা হচ্ছে, আপনি এক্সামে 3 ধরনের প্যাসেজ পাবেন। কয় ধরনের? 3 ধরনের। একটা টাইপ থাকবে হচ্ছে লং প্যাসেজ, আর একটা টাইপ থাকবে হচ্ছে শর্ট প্যাসেজ, আর একটা থাকবে হচ্ছে ক্রিটিক্যাল রিজনিং। লং প্যাসেজটা কিভাবে চিনবেন? যদি দেখেন যে 9টা 10টা বা 11টা লাইন, উম বা চারটা চারটা প্যারা, হুম বা তার চেয়ে বেশিও থাকতে পারে, ধরেন 18 থেকে 55 লাইনের মধ্যে, হুম 18 থেকে 55 লাইনের মধ্যে যদি কোনো প্যাসেজ থাকেন, আপনি তো এক্সামের টাইমে তো লাইন গুনতে যাবেন না, তাহলে তো সম্ভবই না, আর পরীক্ষাই হবে না। মানে দেখে যেটা বুঝবেন আর কি, যে মানে 18 থেকে 55 লাইনের মধ্যে যে প্যাসেজ গুলো, সেগুলা মূলত লং প্যাসেজ। হ্যাঁ। আর লং প্যাসেজ থাকবে হচ্ছে আপনার 3টা। আগে যখন লং জিআরই ছিল তখন লং প্যাসেজ আরো বেশি ছিল। এখন তো শর্ট জিআরই, এখন লং প্যাসেজ অত একটা আসে না, আপনি 3টার মতো পাবেন। আর এটা টাইপ থাকবে হচ্ছে শর্ট প্যাসেজ। হুম সেক্ষেত্রে শর্ট প্যাসেজ আপনি আপনি অনেকগুলো পাবেন, 6টার মতো পাবেন। 6টা 5টা 6টা তো পাবেনই মিনিমাম। তো যখন দেখবেন যে মানে 18 লাইন বা তার কম, সেগুলো হচ্ছে শর্ট প্যাসেজ। আর একটা টাইপ পাবেন হচ্ছেন ক্রিটিক্যাল রিজনিং। হুম সেখানে হচ্ছে আপনার একটা প্যারাই থাকবে, ছোট্ট করে একটা প্যারা থাকবে, তার এগেনস্টে একটা কোশ্চেন থাকবে। সেটা হচ্ছে ক্রিটিক্যাল রিজনিং। এটা প্যারা ছোট হইলেও, মানে একটা প্যারা হইলেও, মানে প্যাসেজও ছোট, কিন্তু মানে কঠিন বেশি আর কি। এটা বল না যে ছোট মরিচের ঝাল বেশি, সেরকম আর কি ক্রিটিক্যাল রিজনিং। এই হচ্ছে মোটামুটি প্যাসেজের টাইপ। বুঝা গেছে? লং প্যাসেজ, শর্ট প্যাসেজ, আর একটা হচ্ছে ক্রিটিক্যাল রিজনিং। ফিজিক্যাল রিজনিং কয়টা থাকতে পারে? ক্রিটিক্যাল রিজনিং আমি 3টা পাইছিলাম, লাক ভালো ছিল। তো জেনারেলি তিনটা ক্রিটিক্যাল থেকে রিজনিং পাঁচটা মানে এরকম। একদিক থেকে, হ্যাঁ 3টা থেকে 5টা এরকম, আমি 3টা পাইছিলাম। আবার একটা দুইটাও থাকে। তবে ক্রিটিক্যাল রিজনিং থাকলে আপনার, মানে আমি বলবো যে লাক ভালো। কি কারণে? কারণ ক্রিটিক্যাল রিজনের পিছনে আপনার সময় অত নষ্ট হবে না। আপনি যদি ক্রিটিক্যাল রিজনিং খুব তাড়াতাড়ি ধরে ফেলতে পারেন, তাহলে অনেকটা সময় বাঁচবে। আবার যদি দেখেন যে না, প্যারা লাগতেছে, তাহলে আবার সময় নষ্ট হবে, এরকম আর কি। লং প্যাসেজ 3টা পাবেন, আর শর্ট প্যাসেজ 6টা 7টা এরকম পাবেন। 5টা মিনিমাম পাবেন, মিনিমাম 5টা পাবেন। তারপরে আসি, যে একটা প্যাসেজ যখন পাবেন তখন সেটা, প্যাসেজটা দেখে কি করবেন একটু নোট ডাউন করে রাখতে পারেন। সেটা হচ্ছে, একটা প্যাসেজ দেখার পরে প্যাসেজটা ফার্স্টে আপনি সিম্পলিফাই করবেন। একটা প্যাসেজে তো অনেক ইনফরমেশন থাকবে, তাই না? পুরো প্যাসেজটা আপনি মানে মিনিং এ যাবে না, মানে লাইন বাই লাইন আমরা যেটা করি অনেকে, যে মানে লাইন বাই লাইন মিনিং মিনিং বের করতে যায়। মিনিং বের করতে গেলে আপনার অনেক সময় নষ্ট হবে। আপনি খুব দ্রুত হচ্ছে প্যাসেজটা সিম্পলিফাই করার চেষ্টা করবেন। এটা 3 4টা মেজর ওয়ার্ডের মধ্যে, যে আমাকে কি বলছে, সি ওয়াটার নিয়ে বলছে, নাকি ট্রাফিক রুলস নিয়ে বলছে, নাকি মানে এরকম কয়েকটা ইয়ে থাকে না মেজর, সেভাবে আপনি সিম্পলিফাই করবেন। তারপরে খেয়াল করবেন ফাংশন, প্যাসেজের ফাংশনের দিকে। প্যাসেজের ফাংশন বলতে বোঝাচ্ছি, কোথায় কমা আছে, কোথায় ফুল স্টপ আছে, কোথায় কোলন আছে, সেগুলো খেয়াল করবেন। যেখানে দেখবেন কমা আছে, সেখানে আপনি আগের লাইন আপনাকে যেই আইডিয়া দিবে, পরের লাইনও সেম আইডিয়া দিবে। তার মানে কমা, ফুল স্টপ বা কোলন থাকলে আপনার একটা সুবিধা কি, আপনি আগের লাইনটা পড়লে আপনি এর পরের লাইনটা বুঝে যাবেন, সেভাবে ডিপলি আপনাকে পড়া লাগতেছে না। এই ফাংশনটা খেয়াল করবেন। বা বিভিন্ন ওয়ার্ড থাকতে পারে, যেরকম হাউএভার, বাট, ইয়েট। হ্যাঁ, এই ধরনের ওয়ার্ড গুলো যখন থাকে, তখন বুঝবেন যে হাউএভার আগে যেটা বলছে, হাউএভার পরে হচ্ছে তার বিপরীতটা বলবে। তার মানে আপনি হাউএভার যখন দেখছেন, তার মানে আগেরটা পড়লে হয়ে যাচ্ছে, অথবা পরেরটা পড়লে আপনি আগের আইডিয়াটা বুঝে যাচ্ছেন। ক্লিয়ার কথা? জি আপু। হ্যাঁ, বুঝতে পারছেন? হ্যাঁ। হ্যাঁ। তারপরে আরেকটা জিনিস খেয়াল করবেন, সেটা হচ্ছে প্যাসেজের মেইন আইডিয়াটা বের করার চেষ্টা করবেন, যে প্যাসেজটা কোন আইডিয়ার উপর ডিপেন্ড করতেছে। মানে ফুড পয়জনিং নিয়ে বলতেছে, নাকি কি নিয়ে বলতেছে, ওই আইডিয়াটা বের করবেন। তার মানে একটা প্যাসেজ দেখার পর আমাদের কি কি কাজ? প্যাসেজটাকে প্রথমত সিম্পলিফাই সিম্পলিফাই করতে করা, হবে, তারপরে সেকেন্ডলি হচ্ছে, হ্যাঁ, ফাংশনটা হচ্ছে অত দেখতে হবে। বিস্তারিত যাবেন না। ফাংশনটা, হ্যাঁ ফাংশনটা দেখবেন, যে মানে কি কি ওয়ার্ড আছে, কোমা কোমা কোথায়, কোলন কোথায়, ফুল স্টপ কোথায়, এগুলো খেয়াল করবেন। আর কিছু মেন তারপরে থার্ড আইডিয়াটা। যেটা, সেটা মেইন হচ্ছে আইডিয়াটা। মেইন আইডিয়াটা বের করবেন। হ্যাঁ, মেইন আইডিয়াটা বের করুন। এই গেল আপনার প্যাসেজের কাজ। এগুলো খুব দ্রুত করতে হবে, মানে এগুলো সবকিছুর পিছনে মনে করেন যে 1 1/2 মিনিটের বেশি সময় আপনি পাবেন না। বা যেগুলো লং প্যাসেজ, সেগুলোতে আপনি 3 3.5 মিনিট সময় দিতে পারেন সর্বোচ্চ, এর বেশি না।
যেগুলো শর্ট প্যাসেজ বা ক্রিটিক্যাল রিজনিং, বা আপনি যদি এরকম হয় যে আপনার ক্রিটিক্যাল রিজনিং এর প্রিপারেশন ভালো, সেক্ষেত্রে আপনি যেটা করবেন যে লং প্যাসেজের একটু সময়টা কম দিয়ে ক্রিটিক্যাল রিজনিং, যেহেতু আমার প্রিপারেশনটা ভালো, আমি ক্রিটিক্যাল রিজনিং একটু বেশি সময় দিই, কারণ এখানে আমার নাম্বার পাওয়ার সম্ভাবনা বেশি। যেমন আমার ক্ষেত্রে এটা হচ্ছে যে আমার ক্রিটিক্যাল রিজনিংটা আমার কাছে মানে কঠিন হলেও সহজ লাগতো, যার জন্য আমি ক্রিটিক্যাল রিজনিং এর উপর একটু বেশি সময় দিছিলাম। যাই হোক, এখন আসি হচ্ছে প্যাসেজের যে এগেনস্টে যে কোশ্চেন থাকবে। হ্যাঁ, আপনার লং প্যাসেজের ক্ষেত্রে আপনার দুইটা বা তিনটা কোশ্চেন থাকবে। তিনটা কোশ্চেন থাকে, অনেক ক্ষেত্রে চারটা কোশ্চেনও থাকে, ম্যাক্সিমাম চারটা, এর বেশি কোশ্চেন থাকে না একটা প্যাসেজে। শর্ট প্যাসেজেও দেখা গেছে দুইটা তিনটা কোশ্চেন থাকে, আর ক্রিটিক্যাল রিজনিং যেটা, সেখানে কোশ্চেন থাকে মাত্র একটাই। হুম, এখন কোশ্চেনের ক্ষেত্রে যে বিষয়টা খেয়াল করবেন সেটা হচ্ছে কোশ্চেনের প্যাটার্নটা খেয়াল করবেন, যে কোন প্যাটার্নে আসছে কোশ্চেন, আপনার কাছে কি জানতে চাচ্ছে, মানে সমঝোতা চাচ্ছে নাকি মানে নেগেটিভ কোনো রিভিউ চাচ্ছে, বা মানে এই কোশ্চেন প্যাটার্নটা আপনি খেয়াল করবেন। তারপর হচ্ছে কোশ্চেনটা রিফ্রেশ করার চেষ্টা করবেন, রিফ্রেশ। তারপর হচ্ছে প্রসেস অফ এলিমিনেশন, মানে হচ্ছে আপনার অপশন থেকে কোন কোন, মানে কোশ্চেনে তো চারটা পাঁচটা করে অপশন থাকবে, তা কোন অপশনটা আপনি বাদ দিবেন সেটা আগেই খেয়াল করবেন, যে কোন অপশনটা আপনি মানে মানে হবে না, জীবনে হবে না, কিছু কিছু অপশন আছে মানে জীবনে হবে না, সেগুলো আগেই আপনি এলিমিনেট করবেন। তারপর হচ্ছে কোশ্চেনটা জাস্টিফাই করবেন। কি কি বলছি কোশ্চেনের ক্ষেত্রে বোঝা গেছে? জি এটা আপু, মানে একটু ফার্স্ট হচ্ছে, হ্যাঁ, আসলে কোশ্চেনটা দেখলে হ্যাঁ, কোশ্চেন আমাকে একটা, দেখলে বুঝতে পারবেন প্রথমত আর কি। এখন টুকে রাখেন বা নোট ডাউন করে রাখেন যে আপনি কোশ্চেনটা দেখে কোশ্চেনের প্যাটার্নটা চেনার চেষ্টা করবেন, তারপর কোশ্চেনটা রিফ্রেশ করবেন। তারপর হচ্ছে প্রসেস অফ এলিমিনেশন, মানে কোন অপশনটা বাদ যাবে সেটা আর কি দেখে বুঝতে পারবেন, অভিজ্ঞতা হলেই বুঝতে পারবেন। এলিমিনেট করবেন, তারপর হচ্ছে জাস্টিফাই করবেন। রাইট? জি আপু, এগুলো কিন্তু হ্যাঁ, এগুলো কিন্তু খুব কম সময়ের মধ্যে আপনার মোটামুটি আর কি গুছাই নিতে হবে। এখন আসি হচ্ছে কিছু কিছু যে ওয়ার্ডের কথা বললাম না, ফাংশন ওয়ার্ডের কথা বললাম না, হ্যাঁ হ্যাঁ তো আপু, ফাংশনের ক্ষেত্রে যেটা হয়, আপনার ওই যে কমার কথা বলেছি, কমা কোলন, সেম আইডিয়া দেয়, মানে আপনার সময়টা অনেকটা বেঁচে গেল। বা কোথায় ফুল স্টপ সেগুলো একটু খেয়াল করবেন। তারপরে হচ্ছে কিছু কিছু ওয়ার্ড আছে আপনার পজিটিভ ভাইব দেয়, আবার কিছু কিছু ওয়ার্ড আছে আপনার নেগেটিভ ভাইব দেয়। হুম, নেগেটিভ ভাইব দেয় মানে হচ্ছে আইডিয়া গুলো চেঞ্জ করে ফেলে। আগে বলছো যে আমি ভাত খাই না, এরপরে বলতেছে হ্যাঁ ভাত খাই, মানে আইডিয়া চেঞ্জ করে ফেলে। হুম, সেরকম ওয়ার্ড যেরকম আপনার হাউএভার, বাট, ইয়েট, এই তিনটা ওয়ার্ড যখন দেখবেন তখন বুঝবেন যে এরা মানে আগে যা বলছে এখন সেটা ডিনাই করতেছে। হুম। আবার কিছু কিছু ওয়ার্ড হচ্ছে আপনার সেম আইডিয়া দিবে, যেমন হচ্ছে আপনার মোর ওভার, ইন এডিশন, এন্ড, সো দ্যাট, দ্যাট, মানে এই ওয়ার্ড গুলো থাকলে আপনি বুঝে নেবেন যে আপনার আগে যা বলা হচ্ছে পরেও সেম কথাই বলা হচ্ছে। আপনার একটু সময় বেঁচে গেল। যখন দেখলেন এন্ড, তার মানে এন্ড এর আগের আইডিয়াটা জানলি হইলো, এন্ড এর পরের আইডিয়াটার অত দরকার নাই। আবার আপনি কখন বুঝবেন যে আপনার প্যাসেজটা কনক্লুশন টানতেছে? ধরেন আপনার একটা প্যাসেজ মানে কনক্লুশন টানার পরও অনেক সময় হয় না যে কনক্লুশন টেনে দিছে, মানে এখানে ইনফরমেশন শেষ প্যাসেজের, কিন্তু তারপরও দু এক কথা বলতেছে, এরকম হয় না অনেক ক্ষেত্রে? জি আপু, হ্যাঁ, মানে বলে দিছে যে মানে যত ইনফরমেশন এই লাইনের মধ্যেই শেষ। হ্যাঁ, এরপরও দু এক লাইন একটু বেশি বাড়তি লিখছে। তো যখন দেখবেন যে কোন একটা প্যাসেজ therefore, consequently, মানে এই ওয়ার্ড গুলো সমস্ত প্যাসেজে এই ওয়ার্ড গুলো ইউজ করে না, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে একটু চালাকি করে এই ওয়ার্ড গুলো ইউজই করে না। যদি দেখেন যে কোনো একটা প্যাসেজে consequently, therefore এই কথাটা লিখে দিছে, কনসিকুয়েন্টলিও লিখছে, কনসিকুয়েন্টলিও লিখে দিছে কোনো কোনো প্যাসেজে, আবার কোনো কোনো প্যাসেজে ধরেন যে therefore লিখে দিছে, তখন বুঝে দিবেন যে এর পরের লাইনগুলো আর আপনার পড়া দরকার নেই, প্যাসেজ এখানেই কনক্লুশন টেনে নিছে। বুঝা গেছে বিষয়টা? জি আপু, দেওয়ার এবং মানে কনসিকুয়েন্টলি থাকলে আর আর দেখবো না এবারে। হ্যাঁ, মানে এটা যদি থাকে আপনার লাকে, যদি থাকে, অনেক প্যাসেজই থাকে না এটা, যদি বাই চান্স দেখেন যে হ্যাঁ আছে এরকম দেয়ারফর লিখছে, কনসিকুয়েন্টলি লিখছে, তখন আর পরের লাইনগুলো আপনার পড়ার দরকার নেই, প্যাসেজ এখানে কনক্লুশন টেনে দিছে, মানে আপনার সময়টা বাঁচতো। এগুলো হচ্ছে আর কি সময় বাঁচানোর ট্রিক্স, কারণ সময় যত বাঁচবে তত তত সুবিধা। হুম, কারণ সময়টা বাঁচলেই দেখেন, দ্রুত প্যাসেজ যদি ধরতে পারেন তাহলে আপনার মানে দ্রুত আপনি অ্যান্সার করতে পারবেন বোঝার স্বার্থে। এখন দেখেন যা যা কথাগুলো বললাম সেগুলোর মধ্যে কোনো মানে কোশ্চেন আছে কিনা আপনার? আপু, কোশ্চেনটা রিফ্রেশ করার আগে যেটা বলতে জানি কি আছে। হ্যাঁ, কোশ্চেন কোশ্চেন দেখে আপনি যেটা মাথায় রাখবেন সেটা হচ্ছে, এটা আপাতত টুকে রাখেন, আপনি কোশ্চেন না দেখে তো আসলে বোঝাতে পারছি না, হ্যাঁ হ্যাঁ মানে আর আপু, কি অনেকটা নোট ডাউন করে রাখতে হবে। হ্যাঁ, কোশ্চেন দেখলে প্রথমে প্যাটার্নটা চেনার চেষ্টা করবেন, কয়টা প্যাটার্নের কোশ্চেন আছে, তারপর রিফ্রেশ করার চেষ্টা করবেন। তারপর হচ্ছে প্রসেস অফ এলিমিনেশন, এটা হচ্ছে যে কোশ্চেনের অপশন গুলোর মধ্যে মানে সি বাদ যাবে কিনা, ডি বাদ যাবে কিনা, এগুলো দেখেই মানে বুঝে ফেলা। হুম, তারপর হচ্ছে জাস্টিফাই করবেন। এই চারটা চারটা স্তরে আপনার কাজ।
এই মোটামুটি, কারণ আর প্যাসেজের অত নিয়ম কানুন নাই, প্যাসেজের নিয়ম কানুন খুব কম, এবং প্যাসেজ প্র্যাকটিসের জিনিস। আচ্ছা, তাহলে আমরা এখন আপনি প্যাসেজ নাম্বার 8-এ চলে যান। আপু একটু ছোট করে দেবো? দেখেন একটা, না ঠিক আছে ঠিক আছে, দেখা যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আর আর সমস্যা নেই। ঠিক আছে। প্যাসেজ নাম্বার 8 দেখেন তো, একটা ছোট্ট প্যাসেজ, এটা বলেন তো কি প্যাসেজ। An alarming number of Mediterranean monk seals. না না, ইয়ে মানে কি টাইপের প্যাসেজ এটা? এটা হচ্ছে আপনার ক্রিটিক্যাল। হ্যাঁ ক্রিটিক্যাল, রাইট রাইট। তাহলে একটু পড়ে ফেলেন, মনে মনে অ্যালার্মিং পড়তে পারেন, জোরেও পড়তে পারেন। আচ্ছা, জোরেই পড়েন। An alarming number of Mediterranean monk seals and endangered species have recently died. আমার মনে হয় আপনি পড়লে বেটার হবে প্রথমটা। না আপনি পড়েন, সমস্যা নেই, আপনি পড়লে হচ্ছে কি আপনার পড়াটা হয়ে গেল আর কি। আপনি Have পড়েন, সমস্যা recent নেই। postmortem analysis shown the presence of an as yet undefined virus আনআইডেন্টিফাইড। virus as well as evidence of a known bacterial toxin. Sewage samples from the area where the seals died did contain unusually high concentration of the toxic bacteria. Therefore, also both viruses and bacterial toxins can kill seals. It is more likely that these deaths were the result of the bacterial toxin. এটা তো হুম, হচ্ছে। আমরা প্যাসেজের মিনিং বা সিম্পলিফিকেশন, হ্যাঁ থ্যাংক ইউ ভাইয়া। আমরা প্যাসেজের মিনিং বা সিম্পলিফিকেশনে পরে যাবো, আগে প্যাসেজটা টাইপটা নিয়ে একটু আলোচনা করি। দেখেন এটা হচ্ছে ক্রিটিক্যাল রিজনিং এর প্যাসেজ, ছোট্ট প্যাসেজ। এর এগেইনস্টে দেখেন একটা কোশ্চেন আছে। দেখেন দেয়ারফরটা দেখছেন? জি আপু। হ্যাঁ, দেয়ারফর এর পরে দেখেন প্যাসেজটা কনক্লুশন টেনে নিছে। এখন যদি এই কনক্লুশন না টেনে যদি আরো কয়েকটা লাইন লেখা থাকতো তারপরও পড়া লাগতো না। মানে মানে এখানে দেয়ারফর বলছে, মানে এখানে কনক্লুশন টেনে নিছে, যাক। এখন দেখি প্যাসেজটা কি একটু বুঝতে পারছেন হালকা পাতলা? হ্যাঁ, এটা হচ্ছে ডিজিজ বলতেছে, যেটা হচ্ছে হ্যাঁ ইয়ের থেকে পানি, সমুদ্রের পানি থেকে হচ্ছে ই করছে, স্যাম্পল নিয়ে তারা কাজ করছে। হ্যাঁ হ্যাঁ, আমরা এখন প্যাসেজ সিম্পলিফিকেশনে যাই। সেটা হচ্ছে, দেখেন যে মংসিস এর কথা হচ্ছে, মংসিস তো বুঝতে পারতেছেন যে ভূমধ্যসাগরীয় একটা মাছের মতন, বা একটা হ্যাঁ, ভূমধ্যসাগরীয় শুশুক একটা প্রাণীর মতন, যেটা শুশুক আর কি টাইপের মাছ এটা। মাছ খায় আপনি ইয়া। হ্যাঁ শুশুক টাইপের, রাইট রাইট। এখন এটা হচ্ছে হ্যাভ রিসেন্টলি ডায়েট। এখন পোস্টমর্টেম রিপোর্ট অ্যানালাইসিস করে কি হলো, আনআইডেন্টিফাইড ভাইরাস অ্যাজ ওয়েল অ্যাজ এভিডেন্স অফ এ নন ব্যাকটেরিয়াল টক্সিন। কি পোস্টমর্টেম রিপোর্টে কি কি প্রেজেন্ট করলো, সেটা হচ্ছে আনআইডেন্টিফাইড ভাইরাস, আর হচ্ছে আনআইডেন্টিফাইড ভাইরাসও হতে পারে, অথবা ব্যাকটেরিয়াল টক্সিন হতে পারে, রাইট? জি আপু। পোস্টমর্টেমে আমাকে ক্লিয়ারলি কোনো রিপোর্ট দেয় নাই। তারপরে সি ওয়াটার স্যাম্পল কি বলছে যে ডায়েট ডিড কন্টেন আনইউজুয়ালি হাই কনসেন্ট্রেশন অফ দ্য টক্সিক ব্যাকটেরিয়াম। সি ওয়াটার স্যাম্পলে কি বলছে, হাই কনসেন্ট্রেশন অফ দ্য টক্সিক ব্যাকটেরিয়াম, রাইট? জি আপু। হুম, তারপর কি বলছে, দেয়ারফর অল দ্য বোথ ভাইরাসেস এন্ড ব্যাকটেরিয়াল টক্সিনস ক্যান কিল সিলস। দেখেন পোস্টমর্টেম রিপোর্ট কিন্তু ক্লিয়ার কোনো আহ, মানে রিপোর্ট দিতে পারেনি। আবার সি ওয়াটার স্যাম্পলও বলছে হাই কনসেন্ট্রেশনস, মানে হাই কনসেন্ট্রেশন দিয়ে তো হাই কনসেন্ট্রেশন অফ দ্য টক্সিক ব্যাকটেরিয়া, মানে ব্যাকটেরিয়ার কথা ইঙ্গিত করছে সি ওয়াটার স্যাম্পল। আবার ভাইরাস এবং ব্যাকটেরিয়াল টক্সিনস দুটোই আবার কি করতে পারে, ক্যান ক্যান কিল সিলস। ওকে, জি এখানেও আপু। দেখেন একটা ইয়া, কি বলে, একটা ইয়া রেখে গেছে কনফিউশন মানে। হয়ে গেছে। হ্যাঁ রাইট, ইট ইজ মোর লাইকলি দ্যাট দিস ডেথস ওয়ার দ্য রেজাল্ট অফ দ্য ব্যাকটেরিয়াল টক্সিন। এখন দেখেন ফাইনালি কি বলছে, যে মানে ব্যাকটেরিয়াল টক্সিন হওয়ার চান্স বেশি। ওকে। জি আপু। হুম, কিন্তু চান্স বেশি বলছে, কিন্তু একদম কনফার্ম শিওর না, তাই তো? হ্যাঁ। যদি কনফার্মলি তারা শিওরলি যদি বলতে পারতো তাহলে তার আমার কোশ্চেনেরই দরকার ছিল না, তাই না? এটাই হচ্ছে আসল আসল খেলা। এখন আসি আমরা কোশ্চেনটা একটু পড়েন ভাই কষ্ট করে। Which of the following, if true, provides additional evidence to support a conclusion? Option. এখন কোশ্চেন প্যাটার্ন, হ্যাঁ হ্যাঁ, দাঁড়া একটু 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 অপশন গুলো বলার আগে আমি দেখি কি বলছে আপনাকে। ইফ ট্রু প্রোভাইডস এডিশনাল এভিডেন্স টু সাপোর্ট দ্য কনক্লুশন, ওই যে একটা বলছিলাম না, যে কোশ্চেন প্যাটার্ন। হ্যাঁ আপু, কোশ্চেন প্যাটার্ন হচ্ছে কনক্লুশন, যেটা দেয়ার এখন ফর যেটা। হ্যাঁ কোশ্চেন প্যাটার্ন, তাহলে দেখেন
এখানে আপনাকে কোশ্চেন প্যাটার্নটা এখানে দেখেন সাপোর্টের কথা বলছে। যে কনক্লুশনটা তারা টানছে, কনক্লুশনটা কি ছিল? যে মোর লাইকলি ব্যাকটেরিয়াল টক্সিন, তাই তো? এই জি আপু। কনক্লুশনটা তারা টানছে যে ভাইরাস এবং ব্যাকটেরিয়া টক্সিন দুটোই হচ্ছে বা সিল তারা কিল ব্যাকটেরিয়াল করতে একটু পারে। জোর দিছে। আবার হ্যাঁ, হ্যাঁ, ব্যাকটেরিয়ার পক্ষে বেশি ইয়া করছে। এটা ছিল আমার কনক্লুশন। এখন আমাকে বের করতে হবে হচ্ছে যে এই কনক্লুশনকে কোন অপশনটা সাপোর্ট করে। ক্লিয়ার? কোশ্চেনটা বুঝা গেছে? জি আপু। হুম। ওই যে বললাম না যে কোশ্চেন প্যাটার্ন চেনা, তার মানে প্যাটার্নটা হচ্ছে সাপোর্ট। কোনো ক্ষেত্রে সাপোর্ট থাকবে, কোনো ক্ষেত্রে আবার অপোজ থাকতে পারে, সেরকম আর কি। তাহলে কোশ্চেন প্যাটার্নটা বুঝতে পারছেন হ্যাঁ যে আপু। কোথায় ফোকাস করবেন কোশ্চেন প্যাটার্নে? হ্যাঁ, সাপোর্টে। এখন সাপোর্ট দেখি তো, তাহলে কনক্লুশনের সাথে কোন সাপোর্টটা যায় সেটা হচ্ছে এখন আমরা খুঁজে বের করবো। তাহলে অপশন এ নাম্বারটা একটু পড়েন কাইন্ডলি। Viruses are much more difficult to identify in postmortem analysis than bacteria are. দেখেন, আমার কনক্লুশনের কোথাও কি এটা বলছে যে ভাইরাস মোর ডিফিকাল্ট টু আইডেন্টিফাই? না, এটা কোথাও লেখা নেই। বলে নাই, বলে নাই। তাহলে এটা দেখেন, ওই যে বলছে না যে প্রসেস অফ এলিমিনেশন, তার মানে এটা দেখা মাত্র কিন্তু আপনি এটা এলিমিনেট করে দিবেন, কারণ এই কথা তো বলে নাই যে কোনটা কোনটা আইডেন্টিফাই করা ইজি, কোনটা আইডেন্টিফাই করা কঠিন, এটা কিন্তু বলে নাই। তার মানে অপশন এটা কিন্তু এখানে বাদ যাচ্ছে। প্রসেস অফ এলিমিনেশন বুঝতে পারছেন? হ্যাঁ। হ্যাঁ। তারপরে অপশন বি তে যান। অপশন বিটা খুব মজার, অপশন বিটা একটু পড়েন। অপশন বি হচ্ছে মেডিটেরিয়ান monk seals are the only species of seal in the area where the bacterium was found. দেখেন, আপনি জিআরইতে প্যাসেজে এটা লিখে রাখতে পারেন চাইলে। জি। জিআরইতে প্যাসেজে কোনো অপশনে যদি অনলি দেখেন, ওইটা আগেই বাদ দিয়ে দিন। আপনি শুরুতেই কোশ্চেন পাওয়ার পরে শুরুতেই আপনি দেখবেন যে কোথায় অনলি আছে। প্যাসেজের অপশনে যখন অনলি দেখবেন, সেটা আগেই বাদ দিয়ে দেবেন, কারণ অনলি ওলা কোনো অপশন কোনোদিনও অ্যান্সার হয় না, মানে প্যাসেজের ক্ষেত্রে। হুম। ওকে আপু। তাহলে দেখেন আপনার একটা ইজি ইজি হয়ে গেল। আপনি শুরুতেই যখন কোশ্চেনটা পাবেন, তখন যখন দেখবেন যে অপশন বি তে অনলি আছে, তখন এটা আগে এলিমিনেট করে দিবেন। ওকে। জি আপু। হুম। তারপরে অপশন আসি হচ্ছে অপশন সি। অপশন সি হচ্ছে the bacterium is almost always present in the water in at least small concentrations. এটাও কিন্তু এলিমিনেট হয়ে যায়, কারণ হাই কনসেন্ট্রেশনের কথা বলছে, তাই না? At least প্যাসেজে হাই small. কনসেন্ট্রেশন, হ্যাঁ, হ্যাঁ। প্যাসেজে হাই কনসেন্ট্রেশনের কথা বলছে, আর আপনার এখানে আছে স্মল কনসেন্ট্রেশন। তার মানে পুরো লাইনটা পড়ারও দরকার নেই। স্মল কনসেন্ট্রেশন দেখছেন, তার মানে প্যাসেজের সাথে ইয়া করতেছে, ডিনাই করতেছে, এটা এখানেই শেষ। তারপরে আসি হচ্ছে অপশন ডি। অপশন ডি টা একটু কাইন্ডলি পড়েন। Nearly all the recent deaths were among adult seals, but young seals are far more susceptible to viruses than are adult seals. এটা বুঝতে পারছেন? এটা হচ্ছে অ্যাডাল্ট আর ইয়াংদের কথা বলছে, হ্যাঁ। যেখানে ভাইরাস ভাইরাসটা কি অ্যাডাল্টদের বেশি অ্যাটাক করবে না ইয়াংদের তুলনায়? হ্যাঁ। হুম। তারপর আচ্ছা, এই অপশনটা আপাতত রাখি। তারপর অপশন নাম্বার ই তে যান। অপশন ই তে Uh, কি বলছে দেখেন তো। Several years ago, a large number of monk seals died in the same area as a result of exposure to a defined bacterial toxin. দেখেন, এটা বাদ যায়, কারণ বলছে হ্যাভ রিসেন্টলি ডায়েড, আর এখানে বলতেছে সেভারাল ইয়ার্স এগো। হ্যাঁ। এটাও কিন্তু চলে যায়, তাই না? এলিমিনেট Yeah. হয়ে যায়। হ্যাঁ, তাহলে দেখেন এখন থাকে অপশন ডি। আপনাকে জিআরই আপনাকে বেস্ট অপশনটা বের করতে বলবে। বেস্ট অপশন, যতগুলো অপশন দিবে তার মধ্যে বেস্ট যেটা সেটাই আপনার অ্যান্সার হবে। বেস্ট অ্যান্সার অ্যান্সার আপনাকে চুজ করতে বলবে। এখন দেখেন, এটা আসলে ডিরেক্ট আপনার প্যাসেজের সাথে যে একদম এগ্রি করতেছে তা না। অপশন ডি, অপশন ডি তে কি বলছে যে অ্যাডাল্টরা ইয়াংদের তুলনায় বেশি এফেক্টেড হয়। একদম যে ডিরেক্ট ডিরেক্ট তো থাকবে না, ডিরেক্ট থাকলে তো এটা বাচ্চা পোলাপানও পারবে অ্যান্সার বের করতে। এটা অনেকটা মনে করেন যে ক্রিটিক্যাল রিজনিং এর ক্ষেত্রে আপনার অনেকটা, বা প্যাসেজের ক্ষেত্রে আপনার এটা হচ্ছে বায়োলজিক্যালি, এনভায়রনমেন্টালি, মানে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আপনার চিন্তা করতে হবে। হ্যাঁ। কখনো কখনো আপনার মেডিকেল সায়েন্স দিয়ে চিন্তা চিন্তা করতে হবে, কখনো কখনো দেখা গেছে যে কেমিক্যাল দিয়ে চিন্তা করতে হবে, মানে অনেক ধরনের অনেক ধরনের অ্যাঙ্গেল থেকে আপনাকে চিন্তা করে অ্যান্সারটা বের করতে হবে। তাহলে দেখেন, আপনাকে কোশ্চেনে কি বলছিল যে কনক্লুশনটা, যেই যেই অপশনটা কনক্লুশনটাকে সাপোর্ট করে সেটাই হচ্ছে অ্যান্সার। হুম।
তাহলে দেখেন যে ভাইরাস যদি অ্যাডাল্টদেরকে বেশি অ্যাটাক করতে পারে, তাহলে কি এখানে ভাইরাস দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি না? হ্যাঁ। হুম। তাহলে এইটা সবচেয়ে বেশি সাপোর্ট করে না আমার কনক্লুশনকে। হ্যাঁ আপু। বোঝা গেছে? এটা কিন্তু বেশ মানে কঠিন একটা প্রসেস, আমি মানে কঠিন দিয়ে শুরু করলাম। আবার একটু ভালোভাবে চিন্তা করেন। বা আপনি আরেকটা জিনিস খেয়াল করেন, সেটা হচ্ছে যে আপনার কোনো মানে ডাবল থট আসতেছে কিনা, যে মানে আমি যেটা বলতেছি সেটার সাথে আপনি এগ্রি করতেছেন কিনা, বা এই অপশনটা কেন হইলো না। আপনি মানে আপনার প্রিপারেশন তখনই সবচেয়ে ভালো হবে যখন আপনি এলিমিনেট করতে পারবেন, মানে অপশন গুলো এলিমিনেট করে করে যখন বেস্ট অ্যান্সারটা চুজ করতে পারবেন, তখনই আপনার মানে এই অপশনটা কেন হইলো না এই জিনিসটা যখন বুঝতে পারবেন, যে এ কেন হইলো না, বি কেন হইলো না, সি কেন হইলো না, ই কেন হইলো না, এই অ্যান্সার গুলো যখন খুঁজে বের করতে পারবেন, তখনই আপনার মানে প্রিপারেশনটা বুঝবেন যে আমার এখন প্রিপারেশনটা ওকে আছে, আমি এখন এক্সামটা দিতে পারবো। তাহলে আপনি দেখেন আবার যা যে অপশন গুলো আমরা এলিমিনেট করলাম সেগুলো ঠিক আছে কিনা, সেটা একটু দেখেন। Question option number A. Viruses are much more difficult to identify in post-mortem analysis than bacteria are. এইটা নিয়ে আমার একটু কনফিউশনে আসতেছে। অপশন এ, হ্যাঁ। দেখেন উম, এটা কেন কনফিউশন বুঝতেছে না, দেখেন ভাইরাস আইডেন্টিফাই করা কঠিন এটা কিন্তু প্যাসেজের কোথাও বলে না, বুঝছেন? না। বা আইডেন্টিফাই, ভাইরাস হোক বা ব্যাকটেরিয়া হোক, কোনোটা আইডেন্টিফাই করা কঠিন এটা কিন্তু বলে না। বলছে যে আনআইডেন্টিফাইড, কিন্তু কঠিন সেটা কিন্তু বলে না। আচ্ছা, এই কারণে হচ্ছে ডিফিকাল্টটা হচ্ছে এখানে মেইন একটা অপশন এটা আছে। বলেও নাই। আর একটা ব্যাপার হচ্ছে, হ্যাঁ এটা প্যাসেজে বলেও নাই। আবার আপনি মনে করেন যে অন্য অ্যাঙ্গেল থেকে যদি চিন্তা করেন, মেডিকেল সায়েন্স বলেন বা লজিক্যালি যদি চিন্তা করেন বা যে কোনো অ্যাঙ্গেল থেকে চিন্তা করেন, এটা কিন্তু কোথাও এরকম কোনো থিওরি কিন্তু নাই যে ভাইরাস মানে আইডেন্টিফাই করা ব্যাকটেরিয়ার চেয়ে কঠিন। এরকম কোনো থিওরি কি আছে? না না, যদি এটা এরকম না। কোনো থিওরি থাকতো, মনে করেন যে মেডিকেল সায়েন্সে যদি এরকম কোনো থিওরি থাকতো, তাহলে এটা একটা অ্যান্সার হওয়ার চান্স ছিল। কারণ যেহেতু এটা মানে বি সি ই এর চেয়ে ত্রুটি মুক্ত, তাই না? হ্যাঁ। এই অপশনটা আপনি একটা ভালো ইয়ে ধরছেন, যে এটা এটা ত্রুটি মুক্ত যেহেতু, এটা অ্যান্সার হইতে পারতো যদি যদি ধরেন যে মেডিকেল সায়েন্স থেকে হোক বা যে কোনো লজিক্যাল থেকে হোক, যদি এরকম হইতো, মানে কেউ যদি একটা থিওরি এরকম দাঁড় করাতে পারতো যে ভাইরাস আইডেন্টিফাই করা ব্যাকটেরিয়ার চেয়ে কঠিন, তখন এটা অ্যান্সার কোন অ্যাঙ্গেল থেকে হইতো। যেহেতু এরকম কোনো থিওরি নাই পৃথিবীতে যে ভাইরাস আইডেন্টিফাই করা কঠিন ব্যাকটেরিয়ার চেয়ে, তার মানে এটা হচ্ছে না, আবার এটা প্যাসেজও নাই, তাই না? আচ্ছা আপু, বুঝতে বুঝা পারছি। গেছে? হ্যাঁ হ্যাঁ। হুম। তারপরে ভি তো বললাম আমি, জন্মনি থাকলে জীবনে অ্যান্সার হবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপর সি তো সরাসরি বলতেছে যে প্যাসেজে বলছে হাই কনসেন্ট্রেশন, কিন্তু তারা বলতেছে স্মল হচ্ছে তার কনসেন্ট্রেশন। প্যাসেজের স্মল বিপরীতে আছে। কনসেন্ট্রেশন তো কোনো অ্যাঙ্গেল থেকে সাপোর্ট করবে, হ্যাঁ সাপোর্ট করবে না। আবার ইও দেখেন যে বলছে হ্যাভ রিসেন্টলি ডায়েট, কিন্তু ওরা বলতেছে সেভারাল ইয়ার্স এগো, ওইটাও কোনো অ্যাঙ্গেল থেকে হয় না অ্যান্সার। তাহলে ডি সবচেয়ে বেশি মানে ইয়ে সাপোর্টিভ হয় না, আছে। বেস্ট অ্যান্সার হয় না, হ্যাঁ। তাই তো? হুম। আপনি কাইন্ডলি আবার একটু দেখেন, পুরো প্যাসেজটা আবার একটু দেখেন, এটা কিন্তু বেশ কঠিন একটা প্যাসেজ, কোশ্চেনটাও কঠিন। এটা এমন একটা প্যাসেজ যে এটা আগে থেকে চিন্তা না করলে এটা হঠাৎ করে পারাটা আসলে পসিবিলিটি নয়, পসিবিলিটি কম। হ্যাঁ আপু, বুঝতে পারছি আমি আপনার এটা। হুম। মানে অন্য অ্যাঙ্গেল থেকে চিন্তা করে এটা আর কি অ্যান্সার বের করতে হয়, এটা এটা দিয়ে আর কি শুরু করলাম। তাহলে আরেকটা ছোট্ট প্যাসেজ আমরা যেতে পারি, কি বলেন? জি কোন আপু। প্যাসেজ যেতে পারি? আচ্ছা তাহলে আপনি প্যাসেজ নাম্বার 10-এ যান, এটাও এটাও ক্রিটিক্যাল রিজনিং। হ্যাঁ আপু, আসি। আমরা কি করবো জানেন, প্রথমে ক্রিটিক্যাল রিজনিংটা মোটামুটি ক্লিয়ার হলে তারপরে যাব শর্ট প্যাসেজে, তারপরে লাস্টে যাব লং প্যাসেজে। আমরা মেইন লং প্যাসেজটা পরীক্ষায় একটু সময় লাগে আর, হ্যাঁ। আমরা হুম। মেইন পরীক্ষায় কি তাহলে আগে হচ্ছে ক্রিটিক্যাল যে কোশ্চেনটা আছে সেটা, ক্রিটিক্যাল প্যাসেজ যেটা আছে সেটা আহ, দেওয়ার চেষ্টা করবো আগে। আপনি আসলে আগে পরে কোনটা আসবে আপনার তো বলা যাচ্ছে না। আহ, যদি এরকম হয়, হ্যাঁ আগে পরে কোনটা আসবে, আপনি স্কিপ করে পরেরটা আগে অ্যান্সার করতে পারেন, তবে এটা একটু মানে টাফ। স্কিপ কি করা, তখন দেখা স্কিপ গেছে যে অপশন আছে কোনটা কি তখন? অ্যান্সার করা। হুম। হ্যাঁ স্কিপ করে মনে করেন যে আপনি নেক্সট কোশ্চেনে চলে গেলেন, নেক্সট নেক্সট কোশ্চেন অ্যান্সার করার পর ব্যাকে চলে গেলেন, সেটা করতে পারেন। তবে এটা আমার জন্য একটু কষ্টসাধ্য লাগে। আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে আপনি যেই প্যাসেজে আপনার মানে ভালো দক্ষতা, ধরেন শর্ট প্যাসেজ হোক লং প্যাসেজ হোক, বা লং প্যাসেজ গুলো আবার বড় থাকলেও ইজি আছে,
লং প্যাসেজ হোক, শর্ট প্যাসেজ হোক, অথবা ক্রিটিক্যাল রিজনিং হোক, যে প্যাসেজের দক্ষতা বেশি সেটা আপনি যদি সামনে পান সেটা আগে অ্যান্সার করে ফেলতে পারেন। বা যদি সেটা পরে পান, তাহলে ওই যে মানে পরের স্টেপে গিয়ে তারপর ব্যাকে এটাও করতে পারেন। হুম। এটা আগে চিন্তা ভাবনা করে রাখবেন যে কোনটা কোনটা আগে অ্যান্সার করবেন। তবে আরেকটা ব্যাপার বলে রাখি, সেটা হচ্ছে যে ভার্বালে কিন্তু প্যাসেজের মার্কস তোলাটা একটু টাফ। আপনার টিসিতেই বেশি মানে ফোকাস করতে হবে, টিসিতেই বেশি ফোকাস করতে হবে। কারণ টিসি যদি ভালো না হয়, তাহলে আপনার আরসি যে ভালো হবে এর কোনো গ্যারান্টি নাই বলতে গেলে। যদি আরসি অনেক ভালো থাকে তাহলে টিসি ভালো হবে, কিন্তু টিসি ভালো হলে যে আরসি ভালো হবে এর কোনো গ্যারান্টি নেই, কারণ আরসিটা বেশি কঠিন। এই কারণে বলবো যে মোটামুটি টিসি প্র্যাকটিস করে আর আরসিটাও পাশাপাশি প্র্যাকটিস করার চেষ্টা করবো। জি আপু। সেটা আর কোনো কোশ্চেন আছে? না না আপু। টিসি প্র্যাকটিস করতেছেন? না আপু, টিসি এখনো ধরি নাই, আমি আরসি হচ্ছে কয়টা দিন দেখতেছিলাম। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আপনি টিসি আরসি পাশাপাশি করেন, এটাই ভালো হয়। আর কোয়ান্টের ওইদিকে কি অবস্থা? কোয়ান কোয়ান্ট মোট কোথা থেকে করতেছেন? হ্যাঁ, কোয়ান্টা আপু মোটামুটি ভালোই চলেছে। আমি ম্যানহাটন 5 শেষ করছি, তারপরে সেটা আবার রিভিশন দিচ্ছি। রিভিশন দিচ্ছি, ইটিএসটা হচ্ছে টুকটাক ধরা হচ্ছে, সাথে কেএমএফটা প্র্যাকটিস করবো। যে এটি আমার ম্যানহাটন 5 হ্যাঁ, কি আমরা পুরোপুরি বলছি শেষ, আপনি? রিভিশন দেওয়া হলে হ্যাঁ, আবার যে কেএমএফ আসবো। কেমটা ধরবেন না, আপনি পাশাপাশি আরেকটা কাজ করতে পারেন, এটা আপনার খুব ভালো ভালো কাজ দিবে। সেটা হচ্ছে যে ম্যাগুস আছে না, জি আপু। ম্যাগুসে আপনি কোয়ান্ট একটু প্র্যাকটিস করতে পারেন। ম্যাগুসের কোয়ান্ট প্র্যাকটিস করলে মানে মানে ভালো হবে। টাইমও দেওয়া থাকে উপরে। এটা আপনার জন্য অনেক মানে সুবিধা হবে ম্যাগুসে করলে। আর কেএমএফ করলেই হয়ে যায়। কেএমএফ করলেই হয়ে যায়। আর ম্যানহাটনটা হচ্ছে মানে বেসিকের জন্য। হ্যাঁ আপু, ওই টাইম এটাই কিন্তু মোটামুটি মানে। হুম, টাইম রিমেইনিং আমাদের 9 মিনিট দিচ্ছে, এরপর আবার অটোমেটিক অফ হয়ে যাবে। আচ্ছা, সমস্যা নেই, এর মধ্যে হয়ে যাবে। আচ্ছা, প্যাসেজ নাম্বার 10 আমরা একটু যাই। প্যাসেজ নাম্বার 10টা একটু কাইন্ডলি পড়ে শোনান। A law has been proposed requiring the cargo boxes of trucks carrying gravel to be covered by the tarpaulin because driving close behind open-topped gravel trucks can be damaged by gravel flying off these trucks. The law is unlikely to substantially reduce such damage. However, flying gravel is much less likely to come from the cargo box itself than from the grooves of the trucks, in which gravel can become wedges during loading. হুম। আচ্ছা, তাহলে এই প্যাসেজে আমরা একটা সিম্পলিফিকেশনে চলে যাই। দেখেন, প্যাসেজ আপনাকে তিনটা ইনফরমেশন দিছে। আর একটা প্যাসেজ আপনাকে তিনটা বা চারটা বা পাঁচটা ইনফরমেশন দিবে, আর বেশি ইনফরমেশন দিবে না। প্রথমে প্যাসেজ যে ইনফরমেশনটা দিচ্ছে সেটা হচ্ছে যে গ্রেভেল কমানোর জন্য এই লটা হয়েছে, তাই তো? হ্যাঁ এই আপু। লটা কি ছিল? যে ট্যারাপোলিন দিয়ে ঢেকে রাখার। হুম। তারপরে কি বলছে যে আনলাইকলি রিডিউস ড্যামেজ, তার মানে হচ্ছে ড্যামেজটা কমে নাই। হুম। হ্যাঁ। তারপরে আমার একটা ইনফরমেশন দিচ্ছে যে ক্ষয়ক্ষতি কমবে না, কারণ হচ্ছে বক্স থেকে যত গ্রেভেল আসে তার থেকে বেশি আসে হচ্ছে টায়ার থেকে। এই তিনটা ইনফরমেশন আমাকে দিচ্ছে। ব্যাস। অনেক কথা বলছে, কিন্তু আসল ইনফরমেশন হচ্ছে এই তিনটা। এই হলো সিম্পলিফিকেশন। তারপর আসি কোশ্চেন। কোশ্চেন আপনাকে কি বলছে? দেখেন তো কোশ্চেনটা দেখেন, কিন্তু বলছে সাপোর্ট ফর দ্য আর্গুমেন্ট, স্ট্রংগেস্ট সাপোর্ট ফর দ্য আর্গুমেন্ট। স্ট্রংগেস্ট সাপোর্ট, আর্গুমেন্টটা কোনটা বলেন তো? প্যাসেজের আর্গুমেন্ট। আপনার হচ্ছে গ্রুভেন এবং হচ্ছে টায়ার প্যাসেজের এবং হচ্ছে গ্রাভেল নিয়ে। হ্যাঁ, প্যাসেজের আর্গুমেন্টটা হচ্ছে যে ক্ষয়ক্ষতি কমবে না, কারণ হচ্ছে বক্স থেকে যত গ্রাভেল আসে তার থেকে বেশি আসে টায়ার থেকে। এটা হচ্ছে আমার আর্গুমেন্ট। এখন আমার এই আর্গুমেন্টকে সাপোর্ট করে এই অপশনটা বের করতে হবে। ওকে। জি আপু। দেখেন, অপশন নাম্বার এটা আমরা একটু পরে পড়বো। অপশন নাম্বার বিতে দেখেন বলছে যে স্যান্ড ক্যারি করে। স্যান্ডের কথা বলছে না হ্যাঁ। অপশন বি? হ্যাঁ। হ্যাঁ, কিন্তু স্যান্ডের কথা কিন্তু আবার ইয়েতে নাই, বক্সে লেখা প্যাসেজে আছে। নাই। তার মানে এটা ইয়াতেই নাই। নাই। এটা এটা এলিমিনেট। সিতে দেখেন অনলি আছে, এটাও এলিমিনেট সি নাম্বার অপশনে। হ্যাঁ। তাইলে থাকলো আমার কি কি অপশন? ডি, ই আর এ। ডি অপশনটা একটু কাইন্ডলি একটু পড়েন। The proposed law allows open topped trucks on the highway to have uncovered cargo boxes whenever their cargo boxes are empty. দেখেন, কাভার করা না আনকাভার করা সেটা কিন্তু প্যাসেজে ছিল না, আর্গুমেন্ট ছিল না, তাই না? হ্যাঁ। কাভার করা থাকবে নাকি আর কভার করা থাকলে থাকবে, সেটা কিন্তু আর্গুমেন্ট ছিল না। তার মানে ডি নাম্বারটা হচ্ছে না। ই নাম্বারটা দেখেন কি বলছে? বিকজ অফ দ্য গ্রেট ওয়েট অফ এ লোড অফ গ্রাভেল। গ্রেট ওয়েটের কথা বলে নাই,
গ্রাভেলের গ্রেট ওয়েটের জন্য এরকম হচ্ছে সেটা বল নাই, তাই না? দ্য হ্যাঁ ড্রাইভার অফ এ গ্রাভেল ট্রাক ইজ অফেন ড্রাইভিং মাচ মোর স্লোলি দেন মোস্ট অফ দ্য আদার ভেহিকলস অন দ্য রোড। এরকম কোনো কথাও কিন্তু বলেনি, বলছে? আপু, এরকম কোনো কিছু তার মেনশনই করে নাই। হ্যাঁ সেটাই। তাহলে দেখেন এখন এতে কি বলছে, অপশন এটা একটু পড়েন। Drivers of vehicle behind a gravel truck are more likely to remain close behind the truck if the truck's cargo box is covered than it is uncovered. হুম, দেখেন আমার আর্গুমেন্ট ছিল যে গ্রেভেল, যত গ্রেভেল আসে মানে বক্স থেকে যত গ্রেভেল আসে তার থেকে বেশি আসে টায়ার থেকে। তো টায়ার থেকে যদি গ্রেভেলটা বেশি হয় তাহলে সেই বক্সটা কাভার করা আছে নাকি আনকাভার করা আছে কোনো ক্ষেত্রেই কিন্তু এই লটার কাজ করতেছে না, কারণ টায়ার থেকে হয়, তাই না? হ্যাঁ গ্রেভেলটা হচ্ছে টায়ার থেকে, বক্স থেকে তো হচ্ছে না। এখন বক্স কাভার করলে কি আনকাভার করলে কি, তাহলে এইটা কি আর্গুমেন্টের সবচেয়ে বড় স্ট্রং সাপোর্ট হয় না? স্ট্রং হ্যাঁ সাপোর্ট হয় না? হ্যাঁ আপু। বুঝা গেছে? হুম। জি আপু, বুঝতে পারতেছি। ডিআরই অপশনটা আবার একটু দেখেন তো, মানে কেন বাদ গেছে, এটা একটু আবার ক্লিয়ার করেন। আপনি মনে ডি- মনে চিন্তা করেন, সমস্যা নেই, বা কোনো কোশ্চেন থাকলে আমাকে বলেন। আপু, এখানে তো হচ্ছে বক্সের আনকভার্ড কার্গো বক্সেস হয় এবার দেখ কার্গো বক্সেস আর এমটি, এই জিনিসটা তো কোথাও কোনো কিছু বলে নাই তারা, তো এটা তো ভেবেই বাদ দেওয়া বলে না যায়। আবার ইতেও দেখেন যে, হ্যাঁ, মানে ডিআরই বাদ গেছে কেন, কারণ এই ধরনের কোনো ইনফরমেশনই নাই, এই হ্যাঁ কারণে ডিআরই বাদ গেছে। তার মানে আমার যে আর্গুমেন্ট ছিল যে গ্রাভেল থেকে টায়ার, মানে গ্রাভেলটা টায়ার থেকে বেশি আসে বক্স থেকে আসে না, তার মানে আমাকে কাভার করি, বক্স কাভার করি আনকাভার করি যাই করি লটা কাজ করবে না। এটাই হচ্ছে আমার আর্গুমেন্টের সবচেয়ে বড় স্ট্রংগেস্ট সাপোর্ট, রাইট? জি আপু। হ্যাঁ আচ্ছা, তাহলে আজকে তাহলে এই পর্যন্তই থাকুক। আবার ইনশাল্লাহ নেক্সট ক্লাসটা আমি মানে টিসি নিয়ে করতে যাচ্ছি। হ্যাঁ আপু। প্যাসেজ গুলো একটু দেখতে থাকেন, আরসিটা, হ্যাঁ আরসিটা প্র্যাকটিস করতে থাকেন। নেক্সট ক্লাসটা আমরা টিসি নিয়ে একটা ক্লাস নিব, হ্যাঁ? আচ্ছা আপু, আপু কি ভিডিও পজ করে দেবো? আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, থ্যাংক ইউ ভাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম আপু।